বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। প্রযুক্তির লড়াইয়ে বিশ্ব মঞ্চে নতুন করে জায়গা করে নিয়েছে চীনের 10,000 জিপিইউ সমৃদ্ধ এক বিশাল কম্পিউটিং ক্লাস্টার বা কম্পিউটার গুচ্ছ। সাংহাইয়ের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান INESR এর তৈরি করা এই প্রযুক্তি এখন আধুনিক দুনিয়ার সবচেয়ে জটিল এআই মডেল এবং বিশাল উপাত্ত প্রসেসিংয়ের ক্ষেত্রে এই মডেলে সূচনা হচ্ছে নতুন এক যুগের। প্রচলিত কম্পিউটারের চেয়ে কয়েক লক্ষ গুণ দ্রুতগতির এই সুপার সিস্টেম চীনকে এআই লড়াইয়ে কতটা এগিয়ে রাখবে, এ নিয়ে বিস্তারিত চলুন দেখে আসি। 10,000 আলাদা আলাদা গ্রাফিক্স কার্ড বা জিপিইউ, যাদের গঠন আর ক্ষমতা একে অপরের থেকে একেবারেই আলাদা। সাধারণত ভিন্ন ধরনের এই জিপিইউকে একসাথে চালানো অসম্ভব মনে হলেও সাংহাইয়ের প্রকৌশলীরা ঠিক সেটাই করে দেখিয়েছেন। তারা এআই এর ভবিষ্যৎ বদলে দিতে তৈরি করেছেন এক দানবীয় সুপার সিস্টেম, যাকে বলা হয় কম্পিউটিং ক্লাস্টার। ক্লাস্টার বলতে অনেক কম্পিউটার একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় কাজ করা, এমন ব্যবস্থাকেই বোঝায়। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ANES এর তত্ত্বাবধানে তৈরি এই কম্পিউটিং ক্লাস্টারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জটিল কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল এবং বিশাল উপাত্ত প্রক্রিয়াকরণের জন্য বিশেষভাবে নকশায় সাজানো হয়েছে। এই প্রকল্পের ব্যবহৃত 10,000 জিপিইউর আর্কিটেকচার, প্রজন্ম এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা। ভিন্ন ভিন্ন প্রযুক্তির হার্ডওয়্যারকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে সুসংগতভাবে পরিচালনা করা বেশ জটিল। এমন চ্যালেঞ্জ সফলভাবে জয় করে এই আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি প্রচলিত কম্পিউটারের তুলনায় কয়েক লক্ষ গুণ দ্রুত কাজ করতে পারে। এছাড়া এই পদ্ধতিটি 99.99% সচল থাকার এক বিরল নজির স্থাপন করেছে। এর মানে হলো বছর জুড়ে মাত্র 1 ঘন্টা অফলাইন থাকতে পারে, যা বড় ধরনের এআই মডেল প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। চীনের প্রথম সারির 10,000 জিপিইউ ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্লাস্টারের মধ্যে এটি অন্যতম। এই পদ্ধতি মাল্টিমোডাল এআই মডেল প্রশিক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে। মাল্টিমোডাল এআই হলো এমন একটি ব্যবস্থা যা একই সাথে খুদে বার্তা, ছবি, অডিও এবং ভিডিও বিশ্লেষণ ও উৎপাদন করতে সক্ষম, যা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার সবচেয়ে সম্ভাবনাময় শাখা। এর ফলে ছোট ও মাঝারি স্টার্টআপগুলো, যাদের বিশাল পরিকাঠামো গড়ার সক্ষমতা নেই, তারাও বিশ্বমানের কম্পিউটিং শক্তি ব্যবহার করে উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। ফলে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের কম্পিউটিং সেবা এখন হবে আরও বেশি হাতের নাগালে। হোসনি মোবারক সৌরভ, সিএমজি বাংলা। অ্যান্টার্কটিকার বরফ ঢাকা রহস্যময় দুনিয়ায় এক নতুন ইতিহাস গড়েছে চীন। 160 দিনের রোমাঞ্চকর এক যাত্রায় হাজার হাজার কিলোমিটার বরফ শীতল সমুদ্র জয় করেছে দেশটি। পাশাপাশি আন্তর্জাতিক মানবিকতার এক অনন্য নজিরও স্থাপন করেছে দেশটির অভিযাত্রীরা। এই সব নিয়েই ছিল চীনের 42তম অ্যান্টার্কটিক অভিযান। শুধু বৈজ্ঞানিক গবেষণা নয়, এই মিশন ছিল সাহসিকতা আর বন্ধুত্বের এক জীবন্ত মহাকাব্য। দর্শক, চলুন দেখে আসি বরফের রাজ্যে চীনের এই অভাবনীয় বিজয়ের গল্প।
প্রচণ্ড শৈত্যপ্রবাহ, দিগন্তজোড়া সাদা বরফের চাদর আর হিমাঙ্কের অনেক নিচে হাড় কাঁপানো শীত। অ্যান্টার্কটিকা যেন পৃথিবীর বুকে অন্য এক গ্রহ। এই রহস্যময় জনপদেই সম্প্রতি এক নতুন ইতিহাসের স্বাক্ষর রেখেছে চীন। সম্প্রতি দীর্ঘ 160 দিনের এক রোমাঞ্চকর যাত্রা শেষ করেছে দেশটির অভিযাত্রী দল। চীনের এই 42তম অ্যান্টার্কটিক অভিযান কেবল বৈজ্ঞানিক গবেষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সাহসিকতা আর আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য দলিল। এই অভিযানের মূল আকর্ষণ ছিল শক্তিশালী আইস ব্রেকার বা বরফ কাটা জাহাজ শুয়েলং ও শুয়েলং 2। হাজার হাজার কিলোমিটার বরফ শীতল সমুদ্র জয় করে চীনের অভিযাত্রী দল যখন অ্যান্টার্কটিকায় পৌঁছায়, তখন সেটি কেবল একটি মিশনের মধ্যেই থেমে থাকেনি, বরং এটি ছিল আধুনিক প্রযুক্তির এক বিশাল পরীক্ষা। টানা 160 দিন ধরে সমুদ্রের উত্তাল ঢেউ আর বরফের পাহাড় ডিঙিয়ে তারা গড়েছে এক অভাবনীয় রেকর্ড। 2025 সালের নভেম্বরে শুরু হওয়া এই অভিযানে শুয়েলং সফলভাবে সাংহাইয়ে ফিরে এলেও শুয়েলং 2 এখনও সমুদ্রের প্রতিকূলতার সাথে লড়াই করে তার মিশন চালিয়ে যাচ্ছে। এই অভিযানে অ্যান্টার্কটিকার দুর্গম আকাশসীমায় এবার চীনের বিশেষ বিমান স্নো ঈগল 601 প্রথমবারের মতো একটি নতুন রুটে সফলভাবে চলাচল করতে সক্ষম হয়েছে। প্রায় 1,04,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বিমানটি অ্যান্ডারবিল্যান্ডে পেঙ্গুইনদের উপর আকাশপথের একটি জরিপ পরিচালনা করেছে, যা ছিল মেরু অঞ্চলের প্রাণী সংরক্ষণে আধুনিক বিজ্ঞানের এক নতুন মাইলফলক। চীনের এই অভিযান কেবল নিজের দেশের গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরফের রাজ্যে যখন অন্য দেশের অভিযাত্রীরা বিপদে পড়েছেন, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিযাত্রী গবেষকরা। অভিযানের এক পর্যায়ে যখন রাশিয়ার নোভোলা জারেভস্কায়া স্টেশনে 9 জন সদস্য আটকা পড়েন, তখন চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চীনের উদ্ধারকারী দলটি সফলভাবে তাঁদের উদ্ধার করে। এই অভিযানের অন্যতম বড় অর্জন নতুন গবেষণা কেন্দ্র ছিনলিং স্টেশনের উদ্বোধন। রস সাগরে নির্মিত এটি ছিল চীনের 5ম গবেষণা কেন্দ্র। স্টেশনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং মডুলার ডিজাইন, যা চরম শীতল আবহাওয়ায়ও টিকে থাকতে সক্ষম। এর ফলে অ্যান্টার্কটিকার আবহাওয়ার পরিবর্তন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় নতুন গতির সঞ্চার হবে। আমুন্ডসেন সাগর ও অ্যান্টার্কটিক উপদ্বীপে নিবিড় অনুসন্ধান চালিয়েছে আইসব্রেকার শুয়েলং ও শুয়েলং 2। সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা হয়েছে হাজার হাজার জৈবিক নমুনা। এই নমুনাগুলো বৈশ্বিক উষ্ণায়ন ও মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র বুঝতে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। সব মিলিয়ে চীনের 42তম এই অভিযান কেবল একটি সংখ্যা নয়, এটি আগামীর পৃথিবীকে জানার একটি নতুন জানালা। বরফের শেষ প্রান্তে চীন এখন গড়ে তুলেছে বিজ্ঞান আর আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন মজবুত ভিত্তি। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের শান্তং প্রদেশের ছাংতাও দ্বীপে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় চিত্রা সিল বা স্পটেড সিলের আনাগোনা বেড়েছে। উন্নত পরিবেশ ও পর্যাপ্ত খাদ্যের কারণে এই দ্বীপটি এখন পরিণত হয়েছে এই প্রজাতির সিলদের নিরাপদ আশ্রয়ে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রজাতিটির অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিস্তারিত চলুন দেখে আসি। বসন্তের মিষ্টি রোদ আর সমুদ্রের মৃদু ঢেউ সব মিলিয়ে এখন যেন এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছাংতাও দ্বীপ। এই দ্বীপের পাথুরে সৈকতে আয়েশ করে শুয়ে রোদ পোহাচ্ছে একদল বিশেষ অতিথি। তাদের বিরল উপস্থিতি আর জনপ্রিয়তার কারণে তাদেরকে আদর করে ডাকা হয় সাগরের পান্ডা নামে। বাস্তবে এরা হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় স্পটেড সিল বা চিত্রা সিল। চলতি বছর
ছাংতাও দ্বীপে এই সিলদের আগমন ঘটেছে অন্য বছরের তুলনায় বেশ কিছুটা আগেই। ছাংতাও মেরিন ইকোলজিক্যাল সিভিলাইজেশন কম্প্রিহেন্সিভ এক্সপেরিমেন্টাল জোনের তথ্য মতে এই পর্যন্ত প্রায় 41টি সিলকে এই উপকূলে দেখা গেছে। প্রতি বছরই এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র সৈকতের রোদতপ্ত পাথরের উপর অলস ভঙ্গিতে শুয়ে থাকা এই সিলগুলো পর্যটক ও গবেষকদের নজর কাটছে। কখনো চোখ বুঝে তারা পরম আয়েসে বিশ্রাম নিচ্ছে, আবার কখনো কৌতূহলী চোখে চারপাশ তাকিয়ে দেখছে। গবেষকরা লক্ষ্য করেছেন, লিয়াওতং উপসাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন এরা ছাংতাওয়ে পৌঁছায় তখন কিছুটা রোগা পাতলা থাকলেও এখানকার প্রচুর মাছের ভোজে তারা মাত্র কয়েকদিনেই বেশ নাদুস নুদুস হয়ে ওঠে। শান্তং বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো ইয়ানিয়াং বলেন, এখানকার সিলগুলো বেশ হৃষ্টপুষ্ট। আসার সময় এরা হ্যাংলা পাতলা থাকলেও এখানকার সমৃদ্ধ মৎস্য সম্পদের কল্যাণে খুব দ্রুতই এদের শরীরে মেদ জমে গেছে। স্পটেড সিলরা পরিবেশের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। ছাংতাও দ্বীপটি ঠিক পিত সাগর এবং বোহাই সাগরের মিলনস্থলে অবস্থিত। দীর্ঘদিনের পরিবেশগত পুনরুদ্ধারের ফলে এখানকার পানির গুণমান যেমন উন্নত হয়েছে, ঠিক তেমনি সমুদ্রতলে রয়েছে প্রচুর ঘাস ও মাছের সমারোহ। ফলে দীর্ঘ অভিবাসনের পথে এটি তাদের জন্য একটি নিরাপদ ও আয়েসী বিশ্রামস্থল হয়ে উঠেছে। স্পটেড সিল সাধারণত বছরে মাত্র একটি শাবকের জন্ম দেয় বলে তাদের বংশবৃদ্ধি বেশ ধীরগতির, যা তাদের সংরক্ষণের ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক বছরগুলোতে গবেষকরা একটি আশাব্যঞ্জক পরিবর্তন লক্ষ্য করেছেন। আগে ধারণা করা হতো এই সিলগুলো কেবল সামুদ্রিক বরফের উপর বাচ্চা দেয়, কিন্তু গেল 2 বছরে চীনের ছাংতাও দ্বীপের পাথুরে চরেও নবজাতক সিল শাবকের দেখা মিলেছে। শান্তং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চু ছিয়ান মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরফ কমে যাওয়ার এই সংকটে যদি সিলরা পাথুরে চরে প্রজননে অভ্যস্ত হয়ে ওঠে, তবে তা তাদের সংখ্যা পুনরুদ্ধারে এবং অস্তিত্ব রক্ষায় একটি অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করবে। ছাংতাও দ্বীপে এই সাগরের পান্ডাদের ফিরে আসা কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং এটি আমাদের সমুদ্রের পরিবেশ পুনরুদ্ধারের একটি অনন্য নিদর্শন। যথাযথ সংরক্ষণ আর যত্নে স্পটেড সিলরা আবারও চীনের উপকূলে দাপিয়ে বেড়াবে, এমনটাই প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। বসন্তের আগমনে চীন জুড়ে এখন উৎসবের আমেজ। ছিংমিং উৎসব উপলক্ষে দেশ জুড়ে 3 দিনের ছুটিতে দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রকৃতির সজীবতা আর বর্ণিল আয়োজনে মুখর এই পর্যটন নিয়ে বিস্তারিত চলুন দেখে আসি। প্রকৃতি যখন নতুন রূপে সাজে তখনই চীনে আসে ছিংমিং উৎসব। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর এই ঐতিহ্যবাহী দিনটি এবার পালিত হয়ে গেল 5 এপ্রিল। কেবল শ্রদ্ধা জানানোই নয়, গেল সপ্তাহের টানা 3 দিনের সরকারি ছুটিতে চীনার নাগরিকদের জন্য হয়ে উঠেছে বসন্তের সৌন্দর্য উপভোগ আর পারিবারিক ভ্রমণের এক সুবর্ণ সুযোগ। চীনের রাজধানী বেজিংয়ের প্রতিটি পার্কে এখন নানান রঙের ফুলের মেলা। চেরি থেকে শুরু করে নানা জাতের ফুল এখন প্রস্ফুটিত হয়ে পর্যটকদের হাতছানি দিচ্ছে। মনোরম আবহাওয়া আর স্নিগ্ধ রোদে পরিবার নিয়ে এখানে মেতে উঠেছেন দর্শনার্থীরা। উত্তর চীনের হপেই প্রদেশের লুয়ানপিং কাউন্টিতে দেখা গেছে অনন্য এক দৃশ্য। মহাপ্রাচীরের ঐতিহাসিক চীন শানলিং অংশটি এখন এপ্রিকট ফুলে ঘেরা। ধূসর পাহাড়ের গায়ে সাদা গোলাপি ফুলের বিন্দু যেন এক জীবন্ত তৈলচিত্র। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক ভিড় করছেন সেখানে। চিয়াংশি একাডেমি অব ফরেস্ট্রি এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। লেকের ধার ঘেঁষে সারিবদ্ধ চেরি গাছের বাগান শুধু পর্যটনই নয়, উদ্ভিদবিদ্যা শেখারও সুযোগ করে দিচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের বাসান গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় পর্যটকদের জন্য ছিল ভিন্নধর্মী আয়োজন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে যুক্ত করা হয়েছে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মিশেলে
তৈরি নানা রোমাঞ্চকর কর্মকাণ্ড। পর্যটকরা এখানে সরাসরি স্থানীয় কৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। বসন্তের এই স্নিগ্ধতা আর ছিংমিং উৎসবের ছুটি সব মিলিয়ে চীনের পর্যটন খাত নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। পাহাড়ের চূড়া থেকে লেকের ধার সর্বত্রই এখন বসন্তের উদযাপন আর মানুষের প্রাণোচ্ছল পদচারণা। কংলংহে প্রাকৃতিক সংরক্ষণাগারের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি বন ও তৃণভূমি হল সবুজ ময়ূর, লাল বনমোরগ এবং বানর সহ নানা প্রজাতির প্রাণীদের এক বৈচিত্র্যময় ও নিরাপদ আবাসস্থল। এখানে বেঁচে থাকার লড়াইয়ে ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে যেমন দেখা যায় চমৎকার নীরব বোঝাপড়া ও পারস্পরিক পাহারার সম্পর্ক, তেমনি খাদ্যের প্রয়োজনে তাদের মাঝে এক ধরনের সতর্ক ও কৌশলগত অবস্থানও লক্ষ্য করা যায়। পাহাড়ের পাদদেশে খাবারের লোভে নেমে আসা বানর বা সঙ্গীসহ বিচরণকারী ময়ূরদের দল সবই এখানে প্রকৃতির অমোঘ নিয়মে বিবাদ ও সম্প্রীতির এক অপূর্ব ভারসাম্য বজায় রেখে সহাবস্থান করছে। বন্যপ্রাণীর এই বৈচিত্র্যময় জীবনধারা সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের তৃতীয় পর্ব নেভার ইন দ্য মাউন্টেন্সে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কলংহো প্রাকৃতিক সংরক্ষণাগারের উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি বন এবং সাভানা তৃণভূমি সবুজ ময়ূরদের জন্য একটি আদর্শ আবাসস্থল। বনের নীরবতা এখানে মাঝে মাঝে শুকনো পাতার মর্মর শব্দে ভেঙে যায়। একটি সবুজ ময়ূর একাগ্রচিত্তে খাবার খুঁজছে। ফুল, ফল আর বীজের পাশাপাশি বালুর নিচে লুকিয়ে থাকা পোকামাকড় তার অত্যন্ত প্রিয়। এগুলো তাদের প্রোটিনের প্রধান উৎস। একটি গভীর খাদের মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছে এই সবুজ ময়ূরটি। গর্তের মতো এক জায়গায় কিছু খাবার পেয়ে ময়ূরটি সতর্কভাবে চারপাশ দেখে নিচ্ছে। বন্য এই পরিবেশে নিশ্চিন্তে আহার করা বেশ ঝুঁকিপূর্ণ। এমন সময় সেখানে উপস্থিত হলো একটি লাল বনমোরগ। গৃহপালিত মুরগির এই পূর্বপুরুষটির খাদ্যাভ্যাস সবুজ ময়ূরের মতোই। অল্প সময়ের মধ্যেই এই দুই পুরনো বন্ধুর মধ্যে এক চমৎকার নীরব বোঝাপড়া তৈরি হলো। তারা পালাক্রমে পাহারাদারের দায়িত্ব নিল। যখন বনমোরগটি চারপাশ নজরদারি করছে, তখন ময়ূরটি নির্ভয়ে তার খাবার উপভোগ করার সুযোগ পেল। এই উর্বর নদী উপত্যকায় কেবল ময়ূর বা বনমোরগই নয়, বরং আরও ডজনখানেক প্রজাতির পশু পাখি মিলেমিশে বাস করে। বনের ঘাসের বীজ, বুনো ফল আর পোকামাকড় নদীর ধারের এই প্রাণীদের খাবারের যোগান দেয়। পাহাড়ের ঢালে চিরসবুজ প্রশস্ত পাতার বনটি মূলত বানরদের এলাকা। বসন্তকালে বনের ভেতরের পাতার চেয়ে পাহাড়ের পাদদেশের ফলবীজ অনেক বেশি পুষ্টিকর ও সুস্বাদু। এই লোভনীয় খাবারের মায়া কাটানো বানরদের পক্ষে অসম্ভব, তাই তারা নিচে নেমে আসার পরিকল্পনা করে। তবে চুরি করে খাবার খাওয়াটা যেমন অসম্মানজনক, তেমনি ঝুঁকিপূর্ণ, তাই তারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। দলের বাকিরা যখন নিচে ঘাসের উপর বীজ খুঁটে খাচ্ছে, তখন একটি বানর গাছের উপর থেকে অতন্দ্র প্রহরীর মতো চারপাশ পাহারা দেয়। এমন সময় সেখানে একটি স্ত্রী ময়ূর হাজির হলো।
সাধারণত সঙ্গী খুঁজে পাওয়ার আগে সবুজ ময়ূররা দলবদ্ধভাবে ঘোরে, আর সঙ্গী মিললে তারা জোড়ায় জোড়ায় বাস করে। এই স্ত্রী ময়ূরটিও একা নয়, তার জীবনসঙ্গী পাশেই পাহারায় আছে। ময়ূররা খুব একটা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী নয়, তাই তাদের দেখে বানরের দলটি নিরাপদ দূরত্বে সরে যাওয়াই শ্রেয় মনে করল। কলংহ সংরক্ষণাগারটি মূলত মধ্য পার্বত্য, আর্দ্র চিরসবুজ বন এবং ক্রান্তীয় মৌসুমী বন বাস্তুসংস্থানের এক অনন্য মিলনস্থল। এখানকার বৈচিত্র্যময় গাছপালা ভিন্ন ভিন্ন অভ্যাসের প্রাণীদের পাশাপাশি থাকার সুযোগ করে দিয়েছে। ছোটখাটো বিবাদ বা রেষারেষি থাকলেও এই রঙিন প্রকৃতি শেষ পর্যন্ত এক অপূর্ব সম্প্রীতি ও ভারসাম্যের বার্তা দেয়। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিস্ময়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।